যমুনায় তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে পারিবারিক সাক্ষাৎ। চলতি পথে বিএনপি চেয়ারম্যান শুনলেন নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের কথা। 11 দলের টানাপোড়েনের মাঝে 179 আসন রাখল জামায়াত। এনসিপি পেল 30টি। ইসলামী আন্দোলন অবস্থান জানাবে আজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। দেশে ফেরার পর প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় যান তারেক রহমান। গতকাল সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টার মেয়ে দিনা ইউনূস উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হয়েছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে রাস্তায় নেমে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তারেক রহমান ধৈর্য ধরে শিক্ষকদের দুঃখ দুর্দশা ও দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে তাদের দাবি দাওয়াগুলো জানানো হয়। এনটিআরসিএ এখন পর্যন্ত 18টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে এর মধ্যে 6.5 লাখের বেশি প্রার্থী নিবন্ধন সনদ অর্জন করেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন সমঝোতায় 253 আসনের প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। গতকাল রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে আসন সমঝোতার ঘোষণা দেন। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসনের সিদ্ধান্ত পাওয়া যায়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও। এর আগে 11 দলের নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে তাদের লড়াই শুরু হয়েছিল। এই ঘোষণার মধ্য দিয়ে 11 দলীয় নির্বাচনে ঐক্য তৈরি হবে বলেও আশা করেন তারা। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এবার তরুণদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এ সময় দলগুলোর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে বরদাস্ত করা হবে না। দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কুড়িগ্রামে বেড়েছে শীতের প্রকোপ। সকালে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। সূর্যের দেখা মিললেও বাড়ছে না তাপ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো। ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন শিশু এবং বয়স্করা। এছাড়া ঘন কুয়াশার প্রভাব পড়েছে কৃষিতেও। বোরো ধানের চারার বীজতলা লালচে হয়ে কুঁকড়ে গেছে। বোরো মৌসুমের শুরুতে তিস্তা সেচ প্রকল্পের খালের পানি নিয়ে শঙ্কিত প্রকল্প এলাকার কৃষকরা। তারা জানান, এরই মধ্যে বীজতলা থেকে শুরু করে জমি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। বলছেন, ভরা মৌসুমে পর্যাপ্ত পানি না পেলে রয়েছে বড় ক্ষতির আশঙ্কা। তবে সেচ কাজ স্বাভাবিক রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তিস্তা সেচ প্রকল্প নিয়ে রংপুর থেকে শাহনওয়াজ জনের ক্যামেরায় জুয়েল আহমেদের 2 পর্বের রিপোর্টের আজ প্রথমটি। উত্তরাঞ্চলের 6 জেলার প্রায় 4.5 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধার জন্য গড়ে তোলা হয়েছিল দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প। তবে দীর্ঘ 2 দশকেও তিস্তার পানির প্রবাহ ঠিক না থাকায় নানা প্রতিকূলতায় চাষ করে যাচ্ছেন কৃষকরা। এবার সঠিক সময়ে বোরো চাষে পানির যোগান কতটুকু পাবে এ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কৃষকরা। তিস্তায় তো পানি এবার আগাম ছাড়ছে, কিন্তু আগাম এত পানি ছাড়ে না। এবারে আগাম পানি ছাড়ছে, কারণ এই পানিতে কেউ যদি গাড়া পরে পানি না পাচ্ছে ও নষ্ট হয়ে যাবে। এখন এবার পানি পাচ্ছি আগতে, এটা একটা সৌভাগ্য। আর এই পানি যদি পরে পরিকল্পনা না থাকে পানি বড় লাগাবো, যদি পানি না পাই তাহলে আমাদের মনে করেন পেটে ভাত পাবো না। সরকার তো ভোট নিয়ে পাগলা হয়েছে, বুঝছেন। এখন যদি অর্ধাও পানি না দেয় তাহলে যদি এই গাড়ি, তাহলে তো মাঠে মারা যাবো। পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই সেচ ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 15 জানুয়ারি থেকে রবি মৌসুমে সেচ প্রক্রিয়া শুরু করেছি। এই সেচ প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের মূল যে প্রধান যে সেচ খালগুলো, সেগুলো আমরা কিছুদিন আগে থেকে রিচার্জ করা শুরু করেছি, যাতে 15 জানুয়ারি থেকেই কৃষকরা তাদের জমিতে যেন পানিটা পায়। এবছরে এখন পর্যন্ত পর্যাপ্ত পানি আছে নদীতে, আমরা সেচ দিতে সক্ষম হব আশা করি। চলতি মৌসুমে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় প্রকল্পে 57,000 হেক্টরে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড। ওপারের বরফ গলা পানিতে ফেপে ফেলে উঠেছে তিস্তা সেচ খাল। আর এতে আগামীর স্বপ্ন বুনছেন
তিস্তা পারে কৃষকরা। শেষ পর্যন্ত পানি পাওয়া না গেলে ভাতে মরবেন তারা, এমন শঙ্কা তাদের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তিস্তা সেচ প্রকল্প, জলঢাকা, নীলফামারী। আন্তর্জাতিক। ইরানে ব্যাপক বিক্ষোভ শান্ত হয়ে রক্তপাত বন্ধ হলেও থামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি বাকযুদ্ধ। ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি সহ একাধিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে ইরানের পক্ষ নিয়ে হামলার হুমকির নিন্দায় কড়া বিবৃতি দিয়েছে তুরস্ক। উত্তেজনাকর পরিস্থিতিতে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে জানানো হয়েছে, তেহরানকে নজরে রেখেছে ওয়াশিংটন। প্রয়োজনে ইরানে সামরিক অভিযান ছাড়াও বিভিন্ন বিকল্প তৈরি আছে বলে হুঁশিয়ার করা হয়েছে। একই সুরে কথা বলেছেন জাতিসংঘ যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়ালজ। ইরান নিয়ে উত্তেজনা ছড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকেও। বিদেশি শক্তির আগ্রাসনে আক্রান্ত হলে আইনের মধ্যে থেকে সমমাত্রায় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে ইরানের সহকারী রাষ্ট্রদূত গোলাম হোসেন দারজি। বিক্ষোভকারীদের উপর বর্বর নির্যাতন, হত্যা আর সরকারি দমননীতির সমালোচনায় আবেগী বক্তব্য দিয়েছেন নির্বাসিত ইরানের সাংবাদিক মাসি আলী নেজাদ। এদিকে ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় উত্তেজনাকর পরিস্থিতিতে তেহরানের পক্ষ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, ইরানে কোনো ধরনের সামরিক আগ্রাসনকে সমর্থন করে না তুরস্ক। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে শায়েস্তা করতে ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি সহ অন্তত 5 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ জব্দেরও ঘোষণা দেওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।